এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 9 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 23 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, চলুন না আজও আয়োজনের শুরুতেই আমরা পত্রিকার খবরগুলো দেখে নিই। হাতে রয়েছে বেশ কয়েকটি পত্রিকা, আমরা সমকাল দিয়ে শুরু করব। সমকালের শুরুতেই যে শিরোনামটি চোখে পড়ছে, বন্ধুর ছকে এমপি আজিম খুন, চোরাচালান নিয়ে দ্বন্দ্ব, 5 কোটি টাকায় খুনি ভাড়া, জেলখাটার সাবেক চরমপন্থী নেতা তরুণী সহ ঢাকায় গ্রেপ্তার 3। পরিকল্পিত কিলিং মিশনে বাংলাদেশ ও ভারতের 6 জন, এখনো মেলেনি লাশ, টুকরো টুকরো করে 4 ব্যাগে গায়েব। অর্থনীতি ঠিক করার দাওয়াই মানুষের ওপর চাপ বাড়াচ্ছে। মুখে কঠোর নীতি, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের ক্ষেত্রে উদার। অর্থ পাচার, বেনামি ও ভুয়া ঋণ ঠেকানোর দৃশ্যমান উদ্যোগ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজারে গিয়ে হাপিত্তেশ করছে সাধারণ মানুষ। 2 বছর ধরে সরকারি হিসেবেই মূল্যস্ফীতি 10% কাছাকাছি। আশানুরূপ বিনিয়োগ না বাড়ায় সেভাবে কর্মসংস্থানও বাড়েনি। নরসিংদীতে 22 চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা। নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি গ্রামের ঘটনা এটি। দর্শক, চলে যাব প্রথম আলোতে। এমপি আজিম কলকাতায় খুন। দর্শক, যেমনটি আমরা সমকালেও দেখছিলাম, চোরাচালান নিয়ে দ্বন্দ্ব, খুনের পরিকল্পনা 1 মাস আগে। তেহরানে রাইসির জানাজায় লাখো মানুষের ঢল। নারী পুরুষ নির্বিশেষে সবার পরনে কালো পোশাক, কারো চোখে অশ্রু, কেউ ফুপিয়ে কাঁদছিলেন। অনেকের হাতে দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ছবি। ভুয়া তথ্য দিয়ে পাসপোর্টও পান আজিজের 2 ভাই। হারিস আহমেদ ও তোফায়েল আহমেদের এনআইডি বাতিল হয়নি, পাসপোর্টের মেয়াদ 2030 সাল পর্যন্ত। দর্শক, চলে যাব কালের কণ্ঠে, দেখে নেব কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো। আনারের মরদেহ পাওয়া যায়নি, ফ্ল্যাটে রক্তের দাগ। দর্শক, একই শিরোনাম আমরা প্রায় প্রত্যেকটি পত্রিকাতেই দেখতে পাচ্ছি। ভারতে বন্ধুর ছকে এমপি আনার খুন। অধরাত্রি মুকুটও জিতল বসুন্ধরা কিংস। আরেকটা উপভোগ্য হলো ফাইনাল ফেডারেশন কাপে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ফুটবলের রং ছড়ালো বসুন্ধরা কিংস ও মোহামেডান। চলে যাব দৈনিক ইত্তেফাকে। পরিকল্পনা শাহিনের, কিলিং মিশনের প্রধান মোকাররম, 4 কোটি টাকা নিয়ে বিরোধ, লাশ 3 টুকরা করে 3 ব্যাগে 3 জনকে দেয়া হয়। পূর্বাচলে ঘুরতে নিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার। পূর্বাচল 24 নম্বর সেক্টরে স্ত্রী বিলকিসের গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় উবার চালক স্বামী মিজানুর রহমান সুমনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলার বাসন থানা এলাকায় র্যাব 1-এর একটি টিম অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে। দ্বিতীয় ধাপের 156 উপজেলার ফলাফল, কিছু কিছু উপজেলায় অস্বাভাবিক ভোট। মোট ভোট পড়ছে 37.57%, ইভিএমে 32.17% আর ব্যালটে 38.47%। দর্শক, সবশেষে আমরা বণিক বার্তা শিরোনামগুলো এবারে দেখে নেব। বাংলাদেশে শেভরনের গ্যাসের মজুদ বেড়েছে 481 বিসিএফ। দেশের জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহের 41% আসে বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরন পরিচালিত এই 3 গ্যাস ক্ষেত্রের প্রাক্কলিত মজুদ শেষ পর্যায়ে। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। এবার আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। এক ঝলকে আমরা দেখে নেব আজকের এই দিনটিতে ঘটে যাওয়া বিগত বছরগুলোতে এমন সব উল্লেখযোগ্য ঘটনা নিয়ে, যার জন্য আজকের দিনটি ঐতিহাসিক হয়ে উঠেছে। চলুন তবে দেখে আসি। 1430 সালের এই দিনে জোয়ান অফ আর্ককে বাগুন্ডিয়ান উপদলের সৈন্যদের দ্বারা কম্পিগেনের অবরোধে বন্দী করা হয়। 1498 সালের এই দিনে ইতালির ফ্লোরেন্সে জিরোলামো সাভানারোলাকে পুড়িয়ে হত্যা করা হয়। 1533 সালের এই দিনে আরাগনের ক্যাথরিনের সাথে রাজা হেনরি অষ্টমের বিবাহ বাতিল এবং অকার্যকর ঘোষণা করা হয়। 1568 সালের এই দিনে নাসাউয়ের লুইয়ের নেতৃত্বে ডাচ বিদ্রোহীরা জিন ডি লিগনে ডিউক অফ আরেনবার্গ এবং তার অনুগত সৈন্যদের হেইলিগার্লির যুদ্ধে পরাজিত করে 80 বছরের যুদ্ধের ইতি টানে। দর্শক, 23 মে আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জন যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এবারে আমরা জানবো আপনাদের পাশাপাশি 23 মে এই দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়ে দিনটিকে বিশেষ করে তুলেছেন, তাদের শুভেচ্ছা জানাবো। সেই সাথে তাদের কয়েকটি বিশেষ কাজ নিয়েও আমরা জেনে নেব। 1908 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন পদার্থবিজ্ঞানী জন ভার্ডিং। ট্রানজিস্টর আবিষ্কারের জন্য তিনি উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি ও ওয়াল্টার হাউজার ব্রাটাইনের সাথে 1956 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তিনি অতিপরিবাহিতার তত্ত্ব আবিষ্কার করেন। এই প্রযুক্তিটি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে সিএটি স্ক্যান এবং এমআরআই করার জন্য ব্যবহৃত হয়। তিনি 1972 সালে এই আবিষ্কারের জন্য দ্বিতীয়বারের মতো নোবেল পুরস্কার লাভ করেন লিয়ান নেইল কুপার এবং জন রবার্ট শিফারের সাথে। 1928 সালের এই দিনে জন্মগ্রহণ করেন পণ্ডিত রাধাকান্ত নন্দী। তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি সঙ্গীতিয়া তথা প্রবাদপ্রতিম তবলাবাদক। পিতা রোহিণীকান্ত নন্দী ছিলেন তার সময়কার নামী তবলিয়া ও লয়দার শিল্পী। কলকাতায় এসে আনখিলাল মিশ্র ও জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তিনি তালিম নেন। তবলা ছাড়াও পাখোয়াজ ও নানা যন্ত্র বাদনে সমান পারদর্শী ছিলেন তিনি। রাধাকান্তের গানের গলাও ভালো ছিল। অনামী শিল্পীদের সঙ্গে সঙ্গত করে তাদের উদ্বুদ্ধ করার বিশেষ ক্ষমতা ছিল তার। 1931 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী বারবারা ব্যারি। 1964 সালের 1 পটেটো 2 পটেটো চলচ্চিত্র দিয়ে তার কর্মজীবনের শুরু হয়, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার অর্জন করেন। তিনি ব্রেকিং অ্যাওয়ে চলচ্চিত্রের ইভলিন স্টলার চরিত্রের জন্য সমধিক পরিচিত, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার মনোনীত হন। তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ 3 মাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি তিনি একজন লেখিকা। 1985 সালের এই দিনে জন্মগ্রহণ করেন পাকিস্তানি আন্তর্জাতিক নারী ক্রিকেটার সৈয়দা নায়েন ফাতিমা। তিনি পাকিস্তানি ক্রিকেটার যিনি ডানহাতি ব্যাটার হিসেবে খেলেন। তিনি পাকিস্তান মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 2006 থেকে 2018 সালের মধ্যে পাকিস্তানের হয়ে 87টি একদিনের আন্তর্জাতিক এবং 68টি টি-20 আন্তর্জাতিক ম্যাচে উপস্থিত ছিলেন এবং 2012 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে 101 রান করে ওডিআইতে সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি খেলোয়াড় হয়েছিলেন। তিনি করাচি এবং জারাই তারকিয়াটি ব্যাংক লিমিটেডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। মিষ্টি কে না পছন্দ করেন, আর তা যদি হয় রসগোল্লা। খাঁটি ছানা আর চিনি দিয়ে তৈরি করা হয় এই রসালো মিষ্টি। রস বা চিনির শিরা পাতলা হওয়ার কারণে গোপালগঞ্জের রসগোল্লার স্বাদ দেশের অন্য অঞ্চলের চেয়ে একটু ভিন্ন। তাই এর সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও, যা আজ জিআই পণ্য হিসেবে স্বীকৃত। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা। বাদল সাহা, শুভ সকাল। গোপালগঞ্জের রসগোল্লা দেশের গণ্ডি ছাড়িয়ে আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের খবর। বাদল, গোপালগঞ্জবাসী কিংবা এর উৎপাদনের সাথে যারা জড়িত আছে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সেই সাথে এই রসগোল্লার বিশেষত্ব নিয়েও আমাদের জানাবেন। সারিকা, শুভ সকাল। ভোজন রসিকদের খাবার শেষে পরিতৃপ্তির একটি মাধ্যম হচ্ছে মিষ্টি, আর সেটি যদি রসগোল্লা হয় তাহলে তো আসলে কোনো কথাই থাকে না। গোপালগঞ্জের জেলায়
প্রায় 3 শতাধিকের উপর মিষ্টির দোকান রয়েছে, যেখানে সবাই কম বেশি এই রসগোল্লা তৈরি করে থাকেন এবং বিক্রি করে থাকেন। তবে বিশেষ করে গোপালগঞ্জের রসগোল্লার সুনামটা একটু বলতে গেলে বেশি, কারণ এই জেলার যে মিষ্টি এটি একদম তুলতুলে এবং নরম থাকার কারণে ভোজন রসিকদের কাছে এই মিষ্টি খুবই সমাদৃত। আর একটি বিষয় হচ্ছে যে এই মিষ্টি গোপালগঞ্জ সহ আশপাশের যে জেলাগুলো আছে সেখান থেকে যে প্রধান উপকরণ দুধটি সংগ্রহ করা হয়, পরে সেই দুধ থেকে ছানা তৈরি করে তার সাথে বিভিন্ন উপকরণ মিশিয়ে এই রসগোল্লা তৈরি করে থাকেন কারিগরেরা। যেহেতু এই রসগোল্লায় কোনো রকম পাউডার দুধ বা অন্যান্য কোনো ভেজাল যেসব জিনিস থাকে সেটি না মেশানোর কারণে এই জেলার রসগোল্লার স্বাদ অতুলনীয়, যে কারণে এই রসগোল্লা শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়িয়ে বিদেশে কিন্তু এই রসগোল্লা যায় এবং যারা বিদেশ থেকে আসেন বা যারা বাংলাদেশ থেকে বিদেশে যান তারা তাদের আত্মীয় স্বজনের জন্য এই রসগোল্লা নিয়ে যান। আরেকটি বিষয় হচ্ছে যে এই গোপালগঞ্জের রসগোল্লাটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন, যে কারণে কিন্তু গোপালগঞ্জবাসী এই খুবই আনন্দিত, কারণ তাদের এই উৎপাদিত পণ্যটি জিআই স্বীকৃতি পাওয়ায় তারা যে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক যে পরিমণ্ডল সেখানেও তারা এই রসগোল্লা বিক্রি করতে পারবেন এবং তারা এটি সেখান থেকে যে বৈদেশিক মুদ্রা সেটি অর্জন করতে পারবেন। এই রসগোল্লার কিনতে কিন্তু বিভিন্ন স্থান থেকে গোপালগঞ্জে আসেন, তারা এখান থেকে যে তাদের যে চাহিদা মতো যে রসগোল্লা সেটি তারা নিয়ে যান এবং পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে তারা সেটি খেয়ে তার স্বাদ গ্রহণ করেন। অনেকেই আবার ঢাকা খুলনা থেকে কিন্তু এই গোপালগঞ্জে ছুটে আসেন শুধুমাত্র রসগোল্লা খাওয়ার জন্য। আর এই জিআই পণ্য পাওয়ার বিষয়ে জেলা প্রশাসন বিভিন্নভাবে এটি সাংবাদিক সহ যারা সুধী সমাজ রয়েছে তাদের সাথে মিটিং করেছেন এবং পরবর্তীতে এটি জিআই পণ্য স্বীকৃতি পাওয়ার জন্য তারা আবেদন করেছিলেন এবং সেটি গোপালগঞ্জের ভৌগোলিক নিদর্শন হিসেবে এটি স্বীকৃতি পান এবং গত কয়েকদিন আগে কিন্তু এই জিআই পণ্যের যে সনদ সেটি কিন্তু গোপালগঞ্জের জেলা প্রশাসক তিনি সেটি গ্রহণ করেছেন, যার ফলে গোপালগঞ্জের মিষ্টির যে গণ্ডি সেটি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মিষ্টিটা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আসলে বুঝবেন না যে গোপালগঞ্জের এই রসগোল্লার স্বাদটা আসলে কেমন। আরেকটি কথা দর্শকদের বলতে চাই, সেটি হচ্ছে যে আপনার মার্কিন যে সাবেক রাষ্ট্রদূত রবার্ট মিলার সহ যারা বাংলাদেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন তারা কিন্তু গোপালগঞ্জে এসে এই রসগোল্লার স্বাদ নিয়েছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন যারা শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বিশ্ব পরিমণ্ডলে তারা কিন্তু এই রসগোল্লা তাদের কাছে উপহার স্বরূপ পাঠানো হয়েছে। এক কথায় বলতে চাই যে গোপালগঞ্জের রসগোল্লা এক কথায় অসাধারণ এবং অতুলনীয়। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের রসগোল্লার স্বাদের যে বিষয়টি সেটি ছিল আমার কাছে এই ছিল সর্বশেষ। বাদল সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের 29তম জিআই পণ্য গোপালগঞ্জের রসগোল্লা, এর স্বাদ, এর গুণাগুণ, এর বিশেষত্ব নিয়ে আমরা জানছিলাম। দর্শক, আয়োজনের এই পর্যায়ে আমরা একটু আবহাওয়া বার্তায় চলে যাব। সকাল থেকেই ঢাকায় আজ বেশ ঝলঝমলে সকাল আমরা দেখছি, কিন্তু আবহাওয়া অফিস বলছে 10 জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 8টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। চলুন দেখে আসি কোন জেলাগুলোর কী পরিস্থিতি, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা দেখব। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4। রাজশাহীতে 33.3 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের 35.2 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি। চট্টগ্রামে 35.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি। খুলনায় 36.5 ডিগ্রির বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের 35 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 22.4 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডতে 37.8 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায়
অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। চলছে ধান কাটা উৎসব। ফলন ভালো হলেও ন্যায্য মূল্যের শঙ্কায় কৃষকেরা। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হোসেন রায়হান। রায়হান, আপনি একটি ধান খেতে দাঁড়িয়ে আছেন। কৃষকদের অক্লান্ত পরিশ্রমের পর ফলনও বেশ ভালো হয়েছে পঞ্চগড়ে, কিন্তু উৎপাদন খরচ কিংবা উৎপাদনের পরিমাণ অনুযায়ী কৃষকরা দাম কেন পাচ্ছে না? কি বলছে কৃষক কিংবা ব্যবসায়ীরা? হ্যাঁ সারিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আপনি জানেন যে এই চলতি মৌসুমে অব্যাহত খরা এবং তীব্র তাপদাহের কারণে সমস্ত ফসলের মাঠ কিন্তু আসলে চাষিদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বোরো মৌসুমে আপনি জানেন যে পুরো বোরো মৌসুম সেচের আওতায় থাকতে হয়। আর ভৌগোলিক কারণে পঞ্চগড় জেলার মাটি অধিকতর উঁচু এবং মাটিতে পাথর এবং বালির যে আধিক্য, তার কারণে কিন্তু সেচের পরিমাণটা বেশি লাগে। তো তারপরেও সেচ দিয়ে মানুষ এবার বোরো আবাদ করেছে। স্থানীয়ভাবে এই বোরো এবং ইরিকে মানুষ চায়নার আবাদ বলে। তো এটি আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড় জেলায় এবছর প্রায় 35,000 হেক্টর জমিতে এই চায়নার আবাদ হয়েছে। তো অব্যাহতভাবে খরা এবং তীব্র তাপদাহের কারণে ফলনের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে একটু সমস্যার মধ্যে পড়েছে। বিশেষ করে চাষিরা আমাকে যেটি জানিয়েছে যে আসলে যখন এই ধানের পিক মৌসুম, অর্থাৎ যখন ধান কাটতে হবে, ঠিক সেই সময় কিন্তু তীব্র খরা কারণে ধান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও শেষ সময় কিছু হালকা বৃষ্টিপাতের কারণে এখন পরিস্থিতি ভালোর দিকে, মানুষ এখন ধান কাটতে শুরু করেছে। চাষিরা যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছে সেটি হচ্ছে যে অব্যাহতভাবে সার, কীটনাশক, বীজ সব কিছুর কিন্তু মূল্য বৃদ্ধি হয়েছে এবছর এবং অতিরিক্ত দরে চাষিদেরকে এসব কিনতে হয়েছে। কিন্তু উৎপাদন খরচ যে হারে বেড়েছে, সে হারে যদি তারা ধানের মূল্য না পায়, তাহলে কিন্তু চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। আমি গত 2 দিনে চাষিদের সাথে কথা বলেছি, তারা বলেছে স্থানীয় বাজারে বর্তমানে এই চায়না ধানের যে দর, নতুন ধান, সেটি 950 থেকে 1100 টাকা পর্যন্ত উঠানামা করছে। তো তারা আশঙ্কা করছে এটি হয়তো আরও কমে যেতে পারে। চাষিরা বলছে যে অব্যাহত খরার কারণে এমনিই তারা অন্যান্য ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বোরোর আবাদ করে যদি তারা ভালো ফসল ঘরে তো টাকা তুলতে না পারে, তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং অনেক চাষি কিন্তু ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছে। তাদের আশা যে যেহেতু ফলন এবার ভালো হয়েছে, তারা ধান বিক্রি করবে এবং ভালো ধান পাবে, এরকম একটা আশা নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছে। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যদি এটি বাজার যদি ভালো না পায় চাষিরা, তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। আর তো এই ছিল সারিকা আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক নতুন ধানের উৎসব এবং ধান কেনা বেচার সার্বিক খবর। সারিকা। হোসেন রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন রায়হান। এবারে ভিন্ন একটি তথ্য দিই আপনাদের। পর্বতারোহীদের স্বপ্ন থাকে জীবনে অন্তত একবারের জন্য হলেও মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শের, অথচ একবার দুবার নয়, 30 বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের অহংকার দুমড়ে মুচড়ে দিয়েছেন নেপালের এক পর্বতারোহী। গড়েছেন সর্বোচ্চ বার এভারেস্ট জয়ের রেকর্ড। দর্শক, একটি প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা আরো বিস্তারিত জেনে আসব। কামেরিতা শেরপা একবার দুবার নয়, 30 বার এভারেস্টের চূড়ায় উঠে অনন্য নজির গড়েছেন। তার আগে আর কেউ এতবার এভারেস্ট জয়ের রেকর্ড করেননি। পরিচিত জনরা কামেরিতাকে চেনেন এভারেস্ট ম্যান নামে। চলতি মাসের শুরুর দিকে 29 বারের মতো এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন 54 বছর বয়সী কামেরিতা। বুধবার 30 বারের মতো জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, গড়লেন নতুন আরেকটি রেকর্ড। কামেরিতা প্রথমবারের মতো 29,000 ফুট উঁচু এভারেস্টের চূড়ায় ওঠেন 1994 সালে। অবশ্য সেটি ছিল তার একটি বাণিজ্যিক অভিযান। গত 3 দশক ধরে গাইডের কাজ করা কামেরিতা প্রতি বছরই পদচিহ্ন রেখেছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে। মাউন্ট এভারেস্ট ছাড়াও 8,000 মিটার উঁচু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানের কেটু জয় করেছেন এই পর্বতারোহী।
হিমালয়ান ডেটাবেস সূত্র বলছে 1953 সালে প্রথম এভারেস্ট বিজয়ের পর থেকে 11,000 বারের বেশি চূড়ায় আরোহণ করেছেন পর্বতারোহীরা। সর্বোচ্চ চূড়ায় ওঠার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 320 জনের বেশি। মোর্শেদ শোভন, চ্যানেল 24। খাবার টেবিলে অনেক বছর ধরেই মাশরুম ভীষণ জনপ্রিয় একটি উপাদান। এই মাশরুম বা ছত্রাক নানা ধরনের ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়। আর এবার মাশরুমকে চামড়া বা লেদারে পরিণত করে পোশাক তৈরিতে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। ফ্যাশন ডিজাইনাররা টেকসই ফ্যাশনের জন্য চামড়ার বিকল্প খুঁজছেন অনেক বছর ধরেই। নতুন প্রকল্পের উপকরণ হিসেবে মাইসেলিয়াম বা ছত্রাক ভিত্তিক বিশেষ ধরনের চামড়া তৈরিতে সাফল্য পেয়েছেন একদল গবেষক। মাইজেলিয়াম থেকে তৈরি চামড়ার মাধ্যমে পশুর চামড়ায় যেসব পোশাক তৈরি হচ্ছে তার সবই তৈরি সম্ভব। এ বিষয়ে একটা গবেষণার ফলাফল রিসার্চ ডিরেকশন বায়োটেকনোলজি ডিজাইন নামের একটি জার্নালে প্রকাশ করা হয়েছে। মাইজেলিয়াম উপাদানকে পেট্রোলিয়াম ভিত্তিক উপকরণের মাধ্যমে কম খরচে ও পরিবেশগতভাবে চামড়ার টেকসই বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে। সারা বিশ্বে প্রাণী হত্যার পর পশুর চামড়া দিয়ে ফ্যাশন পণ্য তৈরি নিয়ে নৈতিক দ্বিধা আছে। সেখানে চামড়ার এই বিকল্প নতুন দিগন্ত উন্মোচন করবে বলে গবেষকরা জানিয়েছেন। গবেষকরা দুটি ছত্রাকের প্রজাতি ব্যবহার করে চামড়ার মাদুর তৈরি করেছেন। গ্যানোডার্মা লুসিডাম ঔষধি মাশরুম, যা জৈব নকশার দুনিয়াতে বেশ ব্যবহৃত হয়, আর প্লেউরোটস জ্যামের প্রজাতির দ্রুত বর্ধনশীল মাশরুম দিয়ে গবেষণায় সাফল্য মিলেছে। উভয় প্রজাতি দ্রুত বর্ধনশীল ও পরিবেশে ভালোই প্রাপ্যতা আছে। বিশ্বজুড়ে টেকসই বিকল্পের সন্ধান চলছে। বায়োডিগ্রেডেবল উপাদানের বিকল্প তৈরি করতে জীবন্ত ছত্রাক ব্যবহারে আগ্রহ বাড়ছে। মাইজেলিয়াম চামড়া পরিবেশ বান্ধব এবং পশুর চামড়ার বিকল্প হিসেবে ব্যবহারের সুযোগ আছে। গবেষণায় ছত্রাকের একটি প্রজাতি গ্যানোডার্মা লুসিডামকে নির্দিষ্ট তাপমাত্রা, আর্দ্রতা ও নিয়ন্ত্রিত কার্বন ডাই অক্সাইডের মাত্রার মধ্যে রেখেই এই চামড়া তৈরি করা হচ্ছে। পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরিতে যে মানের চামড়া প্রয়োজন হয়, ছত্রাক থেকে পাওয়া চামড়া একই মানের। এখন দেখা যাক এই চামড়া ব্যবহার করে ফ্যাশন উদ্যোক্তারা কি কি চমক তৈরি করেন। দর্শক, আজ তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার শুভ সকাল।